আসসালামু আলাইকুম। শুধু রাজনৈতিক অঙ্গন না, অর্থনৈতিক অঙ্গনও যে অস্থিরতা তার বহিঃপ্রকাশ ঘটছে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়ে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি সরকারেরই একটি কমিশনের প্রধান ছিলেন, দুর্নীতি বিষয়ক একটি কমিশনের প্রধান, এবং তিনি বড় একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত বিক্ষুব্ধ এবং ক্ষোভের সঙ্গে কয়েকটি কথা বলেছেন, যার শিরোনাম আজকের পত্রিকা লিখেছে যে ২৭ লাখ মানুষ আরও দরিদ্র হয়েছে, কি বৈষম্য বিরোধী শেখাচ্ছেন আমাকে অন্তর্বর্তী সরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি সিপিডির একসময় নির্বাহী পরিচালক ছিলেন, বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সজ্জন হিসেবে পরিচিত, তিনি এই মন্তব্য করছেন অত্যন্ত ক্ষোভের সঙ্গে, অত্যন্ত বিরক্তি প্রকাশ করছেন নানা তথ্যপাত্র দিয়ে সরকারের কার্যক্রমে। দেখেন, এখানে রিপোর্টে বলা হচ্ছে, নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন, বিশ্বব্যাংকের হিসাবে অন্তর্বর্তী সরকারের এই সময়ে আরও ২৭ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে, যার বড় অংশ নারী। জাতীয় বাজেট প্রণয়ন, কর ব্যবস্থার সংস্কার, পুঁজিবাজার পুনরুদ্ধার সহ নানা ক্ষেত্রে যথাযথ আলাপ আলোচনার ঘাটতি এবং স্বচ্ছতার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার রাতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে কেমন বাজেট চাই শীর্ষক এনটিভির একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই ডক্টর দেবপ্রিয় বর্তমান সরকারের অর্থনৈতিক রূপরেখার অভাব, কাঠামোগত দুর্বলতা এবং বাস্তবায়ন সক্ষমতা নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন। তিনি জিজ্ঞাসা করেন, সংবিধান, নির্বাচন, বিচার নিয়ে যেমন পথরেখার অর্থাৎ রোডম্যাপের দাবি করা হয়, তেমনি অর্থনীতির জন্য কোথায় সেই কাঠামোগত দিক নির্দেশনা। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা নিয়ে কিন্তু কেউ ভাবছেন না, সে কথাটাই তিনি বলছেন। তার বক্তব্য নতুন সরকারের জন্য একটি সতর্কবার্তা, যেন তারা কেবল পরিবর্তনের নামে একই প্রক্রিয়াকে টিকিয়ে না রাখে, বরং সত্যিকারের নীতি সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনে। আলোচনায় অংশ নিয়ে দেবপ্রিয় বলেন, আপনি চিন্তা করে দেখেন, এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে ২৭ লাখ মানুষ আরও বেশি দরিদ্র হয়েছে, আর ওই দরিদ্র মানুষের ভেতরে ১৮ লাখ হলো নারী। আপনি আমাকে কি বৈষম্য বিরোধী শেখাচ্ছেন নতুন সরকার? এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন তারা কি করলো। ওই ২ টাকা বাড়িয়েছে এখানে, ৪ টাকা কমিয়েছে এখানে, এই আলোচনায় মন ভরবে না। আমি আগে তো বলেছি যে ৩টি বড় বড় চ্যালেঞ্জ নিয়ে সরকার এসেছিল। ভিত্তিভূমিকে নির্দিষ্ট করা, স্থিতিশীলতা ফিরিয়ে কিছু নিয়ে আসা এবং সংস্কারের পথের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা। বর্তমান সরকারের সময় এতগুলো সংস্কারের কর্মসূচি হয়েছে, এত সংস্কারের পথরেখা চায়, নির্বাচনের পথরেখা চায়, বিচারের পথরেখা চায়। আমি জিজ্ঞেস করি, আমার অর্থনীতির পথরেখা কোথায়? সরকার বদল হলেও প্রক্রিয়া বদল হলো না, কিন্তু অর্থনীতির পরিকল্পনা কোথায়? আমি আগে তো বলেছি, ৩টি বড় চ্যালেঞ্জ নিয়ে সরকার এসেছিল। তা হলো ভিত্তিভূমিকে নির্দিষ্ট করা, স্থিতিশীলতাকে ফিরিয়ে আনা এবং সরকারের যে প্রতিবন্ধকতা আছে তা সংস্কারের মাধ্যমে চিহ্নিত করা। কিন্তু এখানে যা ঘটছে তা প্রত্যাশার অংশ ছিল না। অংশীজনদের সঙ্গে যথাযথ আলাপ আলোচনা না করে জাতীয় রাজস্ব বোর্ড এবং পুঁজিবাজার সংস্কারের সমালোচনা করে এই অর্থনীতিবিদ বলেন, আলাপ আলোচনা কতটুকু সীমিতভাবে হয়েছে আমি তার দুটি উদাহরণ আপনাদেরকে বলি। এখানে জাতীয় রাজস্ব বোর্ডের মহোদয় বসা আছেন, কমিটির প্রধান আছেন, ওনারা কাজ করছেন। আমার শ্বেতপত্রেও বলা আছে যে এটাকে ২ ভাগ করা হোক, যারা কর আহরণ করে এবং যারা কর নীতি করে, ২ জনকে একসঙ্গে থাকা উচিত না, এখানে স্বার্থের সংঘাত হবে। এটা ঠিক কাজ আলাপ আলোচনা ব্যতিরেকে যে কমিটি রিকমেন্ড করেছিল তা প্রতিপালন না করে যদি আপনি বাস্তবায়ন করতে চান,
আপনার যে দুঃখজনক পরিণতি হয়েছে তাই হওয়ার কথা। ঠিক কাজও যদি সবার সঙ্গে আলাপ আলোচনা না করে করেন তাহলে এমন পরিণতি হবে। দেখেন, অর্থাৎ তিনিই কিন্তু ওই এনবিআরকে দুই ভাগ করছেন, যে কর আদায় আর কর নীতি দুটি আলাদা ডিপার্টমেন্ট। কিন্তু এটা আলাপ আলোচনা করে সবাইকে বুঝায় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে আলাপ আলোচনা না করে এটা ইমপ্লিমেন্ট করতে গেলে এটা বুমেরাং হলো, সেই কথাটাই তিনি বলছেন। তিনি বলছেন যে আমি আর একটা উদাহরণ দেই, এই যে স্টক মার্কেটের জীর্ণদশা, এটা আসলেই মৃতপ্রায়। ওটা আইসিইউর ভিতরে ছিল 27%, এখনও জিডিপির ভ্যালু হিসেবে আছে 9%। এটাকে চালু করার জন্য যে সংস্কারের কথা বলা হয়েছে, তাহলে স্টক মার্কেটে যারা অংশীদার হয়েছে তাদের সঙ্গে যদি আলোচনা না করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একা করতে চায় তাহলে কোনো দিনই সম্ভব না। মানুষের অংশগ্রহণ ব্যতি রেখে ঠিক কাজও বেঠিক হয়ে যায় যদি আলাপ আলোচনা উন্মুক্ত না থাকে। এটা আমার প্রথম বক্তব্য আপনার কাছে। আলাপ আলোচনা করতে হবে এবং সবাইকে সুযোগ দিতে হবে। কি পরিবর্তন করলাম একটা স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে। অর্থাৎ যথেষ্ট ক্ষোভ বিরক্তি সহকারে তিনি বলছেন যে সরকার যা করছে একা একা করে যাচ্ছে, কারোর সাথে আলাপ আলোচনা করছে না। ঠিক রাজনৈতিক অঙ্গনেও তাই। বিচার, নির্বাচন, সংস্কার নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, সেই দিকে কিন্তু সরকার যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।